প্রিয় দর্শক মন্ডলী, শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম। আহ, আমার নাম জ্যোতি রহমান। I'm welcoming everybody বাংলাদেশ রিসার্চ অ্যানালিসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্কের আলাপ কনভারসেশন দ্বিতীয় এপিসোডে। আজকে আমাদের বিষয় হচ্ছে পাবলিক সার্ভিসেস রিফর্ম ইন বাংলাদেশ। আমাদের এই অর্গানাইজেশন ব্রেইন মাত্র যাত্রা শুরু করেছে। গতকাল শুক্রবার 22শে নভেম্বর একটি ইভেন্ট করা হয়েছিল জাতীয় জাদুঘরে, গুম ভিকটিমদের enforced disappearance, victims of enforced disappearance under the Hasina regime, তাদের টেস্টিমনি, তাদের কথা শোনার জন্য জাদুঘরের এই অডিটোরিয়ামের জন্য টু অ্যাভেল দ্যাট, ওখানে অনুষ্ঠানটা করার জন্য আমাদেরকে সংস্কৃতি উপদেষ্টা, অ্যাডভাইজার, মিনিস্টার, তার সাথে যোগাযোগ করতে হয়েছিল। এখন মনে করেন যে বাংলাদেশে এরকম কিছু কাজ করার জন্য যদি আপনাকে একটা অডিটোরিয়াম জোগাড় করার জন্য মিনিস্টারের কাছে যোগাযোগ করতে হয়, হাউ ডাজ দ্য গভর্নমেন্ট ফাংশন? এটা তো মিনিস্টারের কাজ না কাউকে বলা যে এরকম যে একটা অর্গানাইজেশন একটা অনুষ্ঠান করতে চায়, দিস শুড বি মাচ মোর স্ট্রেট ফরওয়ার্ড, তাই না? কিন্তু সেটা হয়নি। এটা গেল একটা মাইক্রো এক্সাম্পল। আবার উল্টো দেখে দেখি একটা ম্যাক্রো থেকে দেখি, বিশাল থেকে। এই যে আমাদের জুলাই গণ অভ্যুত্থান আন্দোলন, যেটা হাসিনা স্বৈরাচারকে পতন ঘটালো, আমাদের নতুন বাংলাদেশের যাত্রা শুরু করলো, এটা ট্রিগারটা ছিল পাবলিক সার্ভিস জবস, বিসিএস জবের জন্য অথবা অন্যান্য সরকারি চাকরির জন্য। সরকার বললো যে এরকম যে তারা সেই মুক্তিযুদ্ধ কোটা ফিরিয়ে নিয়ে আসবে। দেখা গেল যে বেশিরভাগ চাকরি, বেশিরভাগ পজিশনস আর ডিটারমিন বাই কোটা। সেটার এগেনস্টেই তো ইনিশিয়াল আন্দোলনটা হয়েছিল। সেই আন্দোলন থেকেই যখন আস্তে আস্তে ধাপে ধাপে ট্রিগার্ড ইনটু মনসুন রেভলিউশন, শ্রাবণ বিপ্লব। কিন্তু শুরুটা তো হয়েছিল সেই কোটার আন্দোলন থেকে, কোটা বিরুদ্ধে, কোটা রিফর্মের আন্দোলন থেকে। তো সরকারি চাকরির প্রতি অ্যাট্রাকশনটা বেশি ছিল দেখেই এই জিনিসটা রেজোনেট করেছিল হাজার হাজার লাখ লাখ স্টুডেন্টদের মধ্যে। সো দিস ইজ দ্য ব্যাকড্রপ। এটা নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন সুবাইল বিন আলম এবং আসিফ ইকবাল। আমি তাদের দুজনকে প্রথমে বলবো যে তাদের ব্রিফলি নিজেদেরকে ইন্ট্রোডিউস করার জন্য। আমি সুবাইল বিন আলম। আমি একটা বেসরকারি কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে আছি এবং সাথে হচ্ছে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখি। ধন্যবাদ সুবাইল। আর আসিফ? ধন্যবাদ জ্যোতি ভাই, ধন্যবাদ সুবাইল। আমি আসিফ ইকবাল। আমি একটি পাবলিক সেক্টর রেগুলেটরি অথরিটিতে কাজ করছি গত প্রায় 15 বছরের বেশি সময় ধরে। এছাড়া আমি বাংলাদেশের বিভিন্ন পাবলিক সেক্টর এন্টিটি যেমন প্রধানমন্ত্রী কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ সহ, পরিকল্পনা বিভাগ সহ বেশ কিছু সংস্থার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। সেই প্রেক্ষিতে আজকে আপনাদের সাথে কথা বলার একটা চেষ্টা করছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আসিফ, ধন্যবাদ সুবাইল। আর আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি জ্যোতি রহমান। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি প্রফেশনালি ম্যাক্রো ইকোনমিস্ট। পৃথিবীর বিভিন্ন দেশে সরকারি সংস্থাতে বা সরকারি সংস্থায় কাজ করেছি অথবা তাদের সাথে কাজ করেছি। ঠিক আছে, তো তাহলে আমাদের তিনজনের মধ্যে আমার বিভিন্ন দেশের কাজ করার অভিজ্ঞতা আছে, বাংলাদেশে কোনো অভিজ্ঞতা নেই। বাংলাদেশে আমাদের মধ্যে আছেন আসিফ, যিনি সরকারের ভিতরে পাবলিক সার্ভিস সাইডে কাজ করেছেন, পাবলিক সেক্টরে কাজ করছেন বিভিন্ন জায়গায়। আর সুবাইল, যিনি প্রাইভেট সেক্টরে আছেন, কিন্তু অবভিয়াসলি প্রাইভেট সেক্টরে থেকে তিনি দেখতে পাচ্ছেন তার সাথে সরকারি বিভিন্ন সংস্থার কাজের ইন্টারাকশন হচ্ছে। সো উই হ্যাভ বোথ সাইড। আলাপ হবে, ঠিক আছে? তো আলাপের প্রথমে আমার যেটা আমি জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে, এটা হচ্ছে যে সরকারি চাকরির প্রতি আকর্ষণটা কেন? এটা আসলে হচ্ছে খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমরা যখন হচ্ছে চাকরি করতাম, মানে আমরা যখন চাকরি শুরু করেছি বেসিক্যালি, তখন হচ্ছে আমরা কেউ কিন্তু আসলে সরকারি চাকরি করবে এরকম কোনো চিন্তাই ছিল না। আমরা পাশ করে বের হয়েছি, আমি প্রফেশনাল একজন প্রকৌশলী, পাশ করে বের হয়েছি, আমরা হচ্ছে প্রাইভেট জব পেয়ে গেছি। প্রাইভেট জব ব্লুমিং তখন আপনার
যে স্যালারি স্ট্রাকচারটা তখন হচ্ছে প্রায় মানে আপনার জাস্ট একটা এক্সাম্পল দিই, আমি যে সময় হচ্ছে আমার 6 মাস এক্সপিরিয়েন্স আমি যে স্যালারি পেতাম তখন সরকারি চাকরিতে স্যালারি ছিল হচ্ছে অর্ধেকেরও কম। তো আমাদের মধ্যে এই আগ্রহটা ছিল না আসলে তখন। কিন্তু মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যত দিন যাচ্ছে প্রাইভেট সার্ভিসের সেই স্যালারিটা সেখানে স্যালারি রয়ে গেছে। মানে আমি স্টার্টিং স্যালারিতে যেটা যখন জয়েন করি সেই সময় যে স্যালারি ছিল এখনো হচ্ছে মানে মানুষজন সেই স্যালারিতে জয়েন করতেছে। কিন্তু এদিকে হচ্ছে বেশ সরকারি খাতে যেটা ইন্টারেস্টিং ছিল যে 2015 থেকে হচ্ছে একটা পে কমিশন হলো এবং তাতে হচ্ছে হিউজ স্যালারি বাড়ায় দেওয়া হয়, এবং যেটা হচ্ছে আপনার প্রাইভেট সার্ভিসের সাথে মোরলেস হচ্ছে ইকুইভ্যালেন্ট হয়ে যায়। এবং আপনার যেহেতু সরকারির পে স্কেলটা হচ্ছে সিটিসি কনসেপ্টে না বেসিক কনসেপ্টে, সো বেসিকের সাথে যখন হচ্ছে আমি আদার্স ইনফরমেশনগুলো অ্যাড করে দিই, সেটা অ্যাড করে দিলে তখন হচ্ছে সেটা কোনো কোনো ক্ষেত্রে বেসরকারি চাকরির থেকেও বেশি। বেসরকারি চাকরিতে যত কিছু হোক আপনারা সবাই জানেন যেটা সিটিসি কনসেপ্টে আসে, যে সিটিসি কনসেপ্টের ভিতর পিএফ গ্র্যাচুইটি যদি থাকে এবং হচ্ছে প্রফিট বোনাস সব দিয়ে অল দিয়ে একটা টুগেদার হচ্ছে একটা স্যালারি প্যাকেজ দেওয়া হয়। কিন্তু সরকারিতে যে হচ্ছে এটা আপনার বেসিক কনসেপ্ট, সো বেসিকে হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে এবং বেসিক্যালি দেখা যায় তার থেকে 2 টাইমস ও 3 টাইমস অনেক ক্ষেত্রে বেশি পাওয়া যায়। এবং পরে এটা গেল একটা সেক্টর। তারপর 2015-16 পর থেকে আমাদের প্রাইভেট সেক্টর আসলে স্কুইজ করা শুরু করে। তখন হচ্ছে উন্নয়ন সব চলে যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বিজনেসের দিকে, বাকিরা হচ্ছে গ্রোথ একেবারে হচ্ছে স্লো ডাউন হতে থাকে। এবং এই সময়টা হচ্ছে আমাদের বেকারের হার বাড়তে থাকে। এবং ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে বিবিএস তারা হচ্ছে সেই সময় বেকারত্বের সংজ্ঞা চেঞ্জ করে ফেলে। আমাদের যেটা ছিল আইএলওর অনুসারে যে একজন মানুষের হচ্ছে উইকলি 40 ঘন্টা কাজ করতে হবে, তাকে না যদি সে করতে না পারে তাকে হচ্ছে বেকার বলে হিসেবে কনসিডার করা হবে। আর বাংলাদেশে সেটা চেঞ্জ করে নেওয়া হচ্ছে, একজন মানুষ 7 দিনে মাত্র 1 ঘন্টা যদি কাজ করতে না পারে তাহলে তাকে বেকার বলে কনসিডার করা হবে। দিস ইজ মানে অ্যাবসার্ড, কোথায় 40 ঘন্টা কোথায় 1 ঘন্টা। এবং বিবিএস এটা দেখে হচ্ছে আপনার বেকারত্বের হার দেখানো হচ্ছে 26,40,000, যেটা লেটেস্ট রিপোর্ট। কিন্তু এটার হচ্ছে আইএলও হিসেবে বিবিসি একটা জরিপ করেছিল, তাদের হিসেবে দেখা যাচ্ছিল যে শুধু ছায়া বেকার হচ্ছে 66 লাখ। কিন্তু এটা বাদ দিয়েও হচ্ছে আমাদের আসলে আরো আনএমপ্লয়েড আছে যারা হচ্ছে গৃহিণী এবং অন্যান্য যে জব খুঁজতেছে না, সেটা ধরলে সেটা 4 কোটির উপরে। এত বিপুল সংখ্যক লোক আমাদের দেশে বেকার, এবং তাদের হচ্ছে প্রাইভেট সেক্টরে যেহেতু জব নাই, প্রাইভেট সেক্টরের স্যালারি খারাপ, প্রাইভেট সেক্টরের হচ্ছে এখন ছাঁটাই হচ্ছে, কেউ কিছু ভরসা করতে পারতেছে না, তাদের সিকিউরিটি লেভেলটা চলে গেছে সরকারি ক্ষেত্রে। এবং সরকারিতে হচ্ছে আমাদের সরকারি খাতে দেখানো হচ্ছে তাদের এখন পর্যন্ত হচ্ছে আনএমপ্লয়মেন্ট যে খাতটা আছে সেটা হচ্ছে 5,03,333টা এখন পর্যন্ত তারা মানে ওপেন আছে। সো যখন এটা একজন দেখবে এবং তারা চিন্তা করতেছে আমার মানে তারা তো আসলে কাগজে কলমে দেখতেছে 26 লাখ লোক, আমি 5 লাখ চাকরি পেয়ে গেলে তো আমার আসলে অনেকখানি কাভার হয়ে যাচ্ছে, তারা তখন সবাই সরকারের দিকে ঝুঁকতেছে। এবং এই কারণে হচ্ছে এখন মানুষজন হচ্ছে সরকারি দিকে যাচ্ছে, এবং ক্ষতিটা হচ্ছে প্রাইভেট সেক্টরে এসে তারা হচ্ছে আপনার যেগুলো হচ্ছে জুয়েল স্টুডেন্ট যারা আগে যেত তারা হচ্ছে এখন আর প্রাইভেট সেক্টরে কাজ করতে ইন্টারেস্টেড না, ফলে প্রাইভেট সেক্টর আরো বেশি আসলে স্কুইজ হয়ে যাচ্ছে। ওকে, ধন্যবাদ। তো ওকে সুবাইল, দ্যাটস সো 2015 সালেতে যখন হলো পাবলিক সার্ভিসের পে রাইজটা হলো সেইটার তখন সো একটা কারণ তো আমরা করতে পারি যে দের ইজ এ পলিটিক্যাল কারণ আর কি। পাবলিক সার্ভিস যখন যেহেতু তখন একটা আনইলেক্টেড গভর্নমেন্ট ছিল, তারা চাইতো যে আনইলেক্টেড গভর্নমেন্ট অনেক দেশেই চায় যে ব্যুরোক্রেসির উপরে ডিপেন্ড করে ক্ষমতায় থাকা, তো সেটা তো একটা পলিটিক্যাল কারণ, হ্যাঁ, যে ব্যুরোক্রেসিকে ব্রাইব দেওয়া আর কি সোজাসুজি। কিন্তু তখন কি সরকার মানে অফিসিয়ালি তো সেটা তারা মুখে বলবে না যেরকম যে আমরা পাবলিক সার্ভিসকে ব্যুরোক্রেসিকে ঘুষ দিচ্ছি, তাই না? তখন তাদের জাস্টিফিকেশনটা কি ছিল, এটা কি মনে আছে? তখন জাস্টিফিকেশন ছিল যদি স্যালারি বাড়ে তাহলে দুর্নীতি কম হবে, কিন্তু আলটিমেটলি হচ্ছে দুর্নীতির রেট আরো 3 গুণ হয়ে গেছে। হ্যাঁ, এই জাস্টিফিকেশনটা অনেকখানি দেওয়া হয়, এবং দের ইজ মানে একটা ইকোনমিক সেন্স আছে আর কি, যে যদি মানে ব্যুরোক্রেটরা ওয়েল পেইড হয়, মানে একটা আর্গুমেন্ট করা হয় আর কি যে ব্যুরোক্রেটরা ঘুষ খায় বিকজ তাদের আসলে পে কম। ওই আর্গুমেন্টটা যদি সত্যি হয় তাহলে পরে পে বাড়াইলে পরে দুর্নীতি কমার কথা। কিন্তু আমার মনে হয় না কেউ বলবে যে গত 10 বছরে বা 8 বছরে দুর্নীতি কমেছে, এটা মনে হয় না কেউ বলবে। আসিফ, আপনার কাছে যাই, আপনি কিছু অ্যাড করবেন সুবাইল যে কথাগুলো? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ জ্যোতি ভাই ওয়ান্স এগেন। আমি সুবাইলের কথার সাথে অল্প কিছু জিনিস যোগ করতে চাই। একটা হচ্ছে যে 2015 সালে যে পে স্কেলটা
ডিক্লেয়ার করা হয়। ইন্টারেস্টিং হচ্ছে এরপরে 9 বছর কেটে গেছে, এখনো এরপরে আর কোনো কিন্তু পে স্কেল রিভিশন হয় নাই বা নতুন করে কোনো পে স্কেল ডিক্লেয়ার করা হয় নাই। এবং পরপর 2টা পে স্কেলের মধ্যে এত গ্যাপ কখনোই স্বাধীনতার পরে ছিল না। ডেসপাইট পাবলিক সার্ভিস জবের প্রতি কিন্তু আগ্রহটা ক্রমাগত বেড়েছে। এবং এটা এক নাম্বার কারণ অবশ্যই সুবাইল যেটা বলেছে যে প্রাইভেট সেক্টর জবের সুযোগ, প্রাইভেট সেক্টরে ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য এন্টারপ্রেনার হওয়ার সুযোগ, এটা মারাত্মকভাবে কমে গেছে। আরেকটা বড় ব্যাপার ঘটেছে, আমাদের প্রচুর ইউনিভার্সিটি হয়েছে, মানে আমাদের কিন্তু গ্র্যাজুয়েট অসংখ্য অবিশ্বাস্য মাত্রায় বেড়েছে। সেটা আমরা পাবলিক ইউনিভার্সিটি বাড়িয়েছি, প্রাইভেট ইউনিভার্সিটি বাড়িয়েছি। আমরা দেখা যাচ্ছে যে আন্ডারগ্র্যাড শেষ করাটা অনেক ইজিয়ার করে ফেলেছি আগের চেয়ে, মানে এসএসসি এইচএসসি পাস করাটা। ফলে আমাদের আন্ডারগ্র্যাড মানে গ্র্যাজুয়েটের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। এই সব কিছু মিলিয়ে এখন এদের জন্য তো আসলে স্কিল ওরিয়েন্টেড চ্যালেঞ্জিং জব অপরচুনিটি খুবই কম। পাবলিক সেক্টরে হয় কি, পাবলিক সেক্টরে যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু হাইলি প্রেডিক্টেবল, মানে আপনি একটা খুব নির্দিষ্ট সিলেবাস যদি খুব ভালোভাবে প্রিপারেশন নেন, আপনার জব পাওয়ার অপরচুনিটি রিলেটিভলি বেড়ে যায়। যেমন আপনার কোনো পাবলিক সেক্টর রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু আপনার প্রেজেন্টেশন স্কিল, আপনার টিম ম্যানেজমেন্ট স্কিল, আপনার নেগোসিয়েশন স্কিল অ্যাসেস করা হয় না। ল্যাঙ্গুয়েজ বেসড কিছু আলাপ, লিটারেচার বেসড কিছু আলাপ, জেনারেল নলেজ বেস, ইভেন ক্রিটিক্যাল থিঙ্কিং, এগুলো অ্যাসেস করা হয় না। ফলে ওই যে ইভেন আমাদের দেশে কিন্তু যারা ডিগ্রি পাস করে বলা হয় নন অনার্স, এদের জন্য কিন্তু একমাত্র এভিনিউ কিন্তু আমরা যদি ধরে নিই বিসিএস। তো এটা কিন্তু একটা বড় কারণ যেটা কখনোই অ্যাড্রেস করা হয় না, যে এই যে আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা পাবলিক সার্ভিসে যে এখনো পর্যন্ত অনেক বেশি অর্থোডক্স এবং যেখানে স্কিল অ্যাসেসমেন্টের সুযোগ নেই, সেটা কিন্তু অনেক বড় একটা গ্র্যাজুয়েটদেরকে এখানে ইন্টারেস্টেড করে তোলে। আরেকটা বড় কারণ আসে, সেটা হচ্ছে যে আমাদের পাবলিক সার্ভিস কিন্তু, এবং যেটার সঙ্গে আমাদের গত রেজিম জড়িত, সোশ্যাল ক্লাস আপগ্রেডেশনের একটা বড় সুযোগ। মানে একটা গ্রামের ছেলে সে ছোটবেলা থেকেই দেখতেছে যে একটা পুলিশ বা একটা ম্যাজিস্ট্রেটের পাওয়ার অনেক বেশি, সেখানে ওর পাশের গ্রামে যদি একটা ছেলে বুয়েট থেকেও পাস করে নর্মাল ইঞ্জিনিয়ার হয়, ওর কিন্তু প্র্যাকটিক্যালি ভ্যালু এত থাকতেছে না ম্যাজিস্ট্রেটের ভ্যালু যত থাকতেছে। এটা কিন্তু একটা গ্রামের ছেলেকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে এবং ওর জমিটা ধরে রাখার জন্য অনেক ক্ষেত্রে একটা সরকারি চাকরির প্রতি আগ্রহী হয়। সেটা যদি ইভেন, কারণ সরকারি চাকরিতে গেলে আরেকটা সুযোগ হয়, আমাদের দেশে পারসেপশনে ধরে নেওয়া হয়, ধরা যাক বাংলাদেশ ব্যাংকে চাকরি করলো বা বিএসসিসিতে চাকরি করলো, অ্যালাইড প্রাইভেট সেক্টরে পরিচিত যে কে চাকরি পাওয়ানোরও একটা সুযোগ তৈরি হয়। মানে আপনার যে অ্যাসোসিয়েটেড সোশ্যাল বেনিফিট, এবং এটা আমাদের গত রেজিমে আরও বেড়েছে যেহেতু গভর্নেন্স একদম কলাপস করেছে, ফলে এই ধরনের আনডিউ সোশ্যাল বেনিফিটের ইন্টারেস্টটা অনেক বেড়েছে। আরেকটা বড় কারণ, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, আমাদের গত 15 বছরে সমাজে সম্মানবোধটা অনেক কমে গেছে। আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকার মানুষের যে তাড়নাটা, এটা কমে যাওয়ার ফলে টাকা এবং অর্থই যেহেতু একমাত্র পরিমাপক, আমি বিরাট একটা অংশ গ্র্যাজুয়েটের মধ্যেই দেখেছি তারা পরিষ্কারভাবে বলেছে যে আমি সরকারি চাকরি করতেই চাই বা পাবলিক সেক্টরে যেতেই চাই, এখানে আমার বেতনটা ব্যাপার না। অ্যাসোসিয়েটেড যে আলাদা যে ক্রুকেড মানি বা পাওয়ার, মানে ধরেন আমরা পত্রিকায় যাদেরকে নিয়ে ট্রল করি বা সোশ্যাল মিডিয়া যাদেরকে নিয়ে ট্রল করেছি, আমাদের ধরেন নাম ধরে বলি মতিউর সাহেব বা বেনজির সাহেব, এনাদেরকে কিন্তু যারা গ্র্যাজুয়েট তারা এদেরকে দেখে লজ্জা পায় না, তারা অনেক ক্ষেত্রে এদের মতো হওয়ার মতো ড্রিম করে। আমরা এমন একটা সোশ্যাল স্ট্রাকচারে কিন্তু চলে গেছি। এই সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে গ্র্যাজুয়েটদের জন্য সরকারি চাকরির প্রতি আগ্রহ বলুন, আমরা মোহ বলি, সেটা এমন একটা মাত্রায় চলে গেছে যে এটা থেকে আমাদের বের হয়ে আসার জন্য আরো একটু লম্বা সময় আসলে অপেক্ষা করতে হবে। আমার দিক থেকে আপাতত এটুকুই। ভেরি কম্পিটেন্সি প্যাসিভ। আই হ্যাভ বেশ কিছু জিনিস আমি লিস্ট করেছি, আই উইল কাম ব্যাক টু দোজ। হ্যাঁ, আমরা তো প্রবলেম আইডেন্টিফাই করলাম, সলিউশন নিয়েও চিন্তা করতে হবে। আই হ্যাভ আইডেন্টিফাইড দোজ। সুবাইল, কিছু অ্যাড করবেন? আমি হচ্ছে আসলে প্রথমে ওই যে কয়েকটা এক্সপেরিয়েন্স অ্যাড করি। আসলে মানে বেশ মজার মজার কিছু এক্সপেরিয়েন্স আমার আছে। প্রথম জিনিস হচ্ছে একটা সরকারি চাকরির চিঠি। আমি একটা চিঠি যদি প্রথম জিনিস আমি আসলে অ্যাড করে দিই, আসিফ বলেছে মেইল করে ফোন করলে, কিন্তু ফোন তো না, মেইল করে বললে আচ্ছা আপনি মেইলটা প্রিন্ট করে দিয়ে যান, এরকম এক্সপিরিয়েন্সও আছে। আচ্ছা মেইলটা আমি দেখতে পারি না, আমাকে প্রিন্ট করে দিয়ে যান। আচ্ছা এটা একটা গেল। এবং স্টিল এখন পর্যন্ত গভর্নমেন্টের 70% অফিসিয়ালস নিজেদের পার্সোনাল ডোমেইন ইউজ করে না, তারা জিমেইল ইউজ করে। তাহলে ডাটা সিকিউরিটিতে আমাদের দেশে কই? আমি এক জায়গায় দিচ্ছি, সে কি যেটা প্রাইভেট পার্সোনাল ইউজ করতেছে না অফিসিয়াল ইউজ করতেছে আমরা জানি না। তারপর এটার সাথে হচ্ছে আমি একটু বলি যে আমি হচ্ছে একবার সেক্রেটারিয়েটে একটা কাজ করতেছিলাম, মানে ওটা মন্ত্রীর একটা অ্যাপ্রুভাল লাগবে। তো আমি গেলাম, আমার সাথে হচ্ছে আপনার ডিপিডিসির একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, যিনি অনেক সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, উনি গেছেন একজন ডেপুটি সেক্রেটারির কাছে ফাইলটা জমা দিতে। তো অনেক কষ্ট ওনাকে পাওয়া গেছে।
পাওয়া যাওয়ার পর আমরা ফাইলটা দিলাম, যেটা মিনিস্টারের সাইন লাগবে, এবং এটা বেসিক্যালি ওই শেখ হাসিনার মানে কেপিএ প্রজেক্টের একটা। তো ফলে হচ্ছে এটা ইমিডিয়েট সাইন লাগবে, সবাই খুব ইয়েতে আছে। তখন বলতেছে আপনি ফাইলটা রেখে যান, আপনি যদি, আমি বললাম কবে স্যার, এটা তো ইমার্জেন্সি, আপনি হইতেছে সাইন করে উঠাই দেন। তখন বলে কি আপনি ফাইলটা রেখে গেলেন, এই ফাইল যদি আমি এখন সাইন করে দিই তাহলে তো মানুষ মনে করবে আমার কোনো কাজ নাই, আপনি 3 দিন পরে আসবেন, আমার কাছে যে ফাইল আসুক আমি 3 দিনের পর সাইন দিই। ভালো কথা, 3 দিন পরে গেলাম, 3 দিন পরে যাওয়ার পর দেখি ফাইলটা টেবিলে নেই, তো ফাইলটা হারিয়ে গেছে। পিয়নকে টাকা দিয়ে সে ফাইলটা হচ্ছে বের করতে হলো, সে স্তূপের ভিতর থেকে বের করলো, বের করে দেওয়ার পর তারপরে হচ্ছে হ্যাঁ, যেহেতু এটা প্রাইম মিনিস্টারের প্রজেক্ট ছিল, এটা 3 দিনের মধ্যেই মানে থ্যাঙ্কস গড সাইন হয়ে গেছে। তারপরে হচ্ছে ইন্টারেস্টিং হচ্ছে আমাদের ইজিপি নিয়ে খুব গভর্নমেন্ট প্রাউড করে। ইজিপিতে আমি অনলাইনে জমা দিচ্ছি, আমি 3 সেট ফাইল করে আমি আবার জমা দিচ্ছি, তাহলে আমার লাভটা কি হচ্ছে? ইজিপি সাইটটা আমার যদি টেন্ডারিং করতে হয়, এবং হচ্ছে আলটিমেটলি এটা করা হয়েছিল যাতে আমার টেন্ডার বাণিজ্য অফ করার জন্য, কিন্তু অনলাইনে এটা হয় নাই, বরং আমার কাজ বাড়ছে, আমার স্ক্যান করে উঠানো লাগতেছে, আবার হচ্ছে আমি কাগজ নিয়ে আমার যাচ্ছি। তো আরেকটা হইতেছে ইন্টারেস্টিং, আসিফ রেটাতে এক্সপিরিয়েন্স থাকবে, কোথাও চিঠি জমা দিলে সেই চিঠি হইতেছে প্রথমে জমা থেকে নিচ থেকে উপরে উঠবে, উপর থেকে আবার সেটা নিচে নামবে, এবং সেটাতে হইতেছে আমার 4 দিন চলে যাবে কাজ হওয়ার আগে। যে প্রথমে রিসিভ করছে সেই কিন্তু কাজটা করতো, কিন্তু এই মার্ক হওয়ার জন্য হইতেছে 4 দিন শেষ। মানে এটা মানে আসিফ নজরুল স্যার হইতেছে খুব ইন্টারেস্টিং বলছিলেন যে একটা সিঙ্গার আনতে 1 ঘন্টা লাগছে, থ্যাঙ্কস গড এটা উপর থেকে নিচে গেছে, ওটা যদি নিচ থেকে উপর উঠতো তাহলে 2 ঘন্টা লাগতো। তো এটা একটা গেল। আরেকটা হইতেছে যে আসিফ হইতেছে ট্রেনিং এর কথা বলতেছে, যে ট্রেনিং এ হচ্ছে তাদের কোনো আগ্রহ নাই, কিছু নাই। তো আমি হইতেছে কিছুদিন আমার অফিসিয়াল কারণে ওই থাইল্যান্ডের বিজনেস ডেভেলপমেন্টে ছিলাম, তো যেহেতু ওইখানে কথা বলার লোক নাই, আমি হইতেছে বাংলাদেশ ইয়ের মধ্যে থাকতাম। সো একটা হোটেল ছিল, আমার জব লোকেশন ছিল আসলে পাতায়া। তো হোটেলের ভেতরে আমরা বসতাম, মানে বাংলাদেশি হোটেল, তো ওইখানে কোনো বাংলাদেশি আসলে এখানে গল্প করতাম। তো একদিন দেখে হঠাৎ একটা বড় গ্রুপ আসছে, এলজিডি গ্রুপ, প্রায় 18 জনের মতন। তো দেখে খুব ভালো লাগছে, এবং যেহেতু তারা ইঞ্জিনিয়ার, আমার সাথে হচ্ছে বেশ কিছু কানেকশন বের হয়ে গেল, আমরা বসে গল্প করতেছি। তো গল্পটা কি, ওনারা হচ্ছে আসছেন বাংলাদেশের হচ্ছে থাইল্যান্ডে কিরকম রাস্তাঘাট কি হচ্ছে সেটা দেখতে। তো ভালো কথা, তো দেখছেন কি? বলে হ্যাঁ আমরা ঘুরছি টুরছি দেখছি। তো এখন আমার যদি ট্রেনিং এ আসি, আমি ট্রেনিং এ একটা কাজ করতে আসছি, তারা পাতায় ঘুরতে আসছে। আপনার লোকেশন দেখার জন্য তো হচ্ছে আপনার টুরিস্ট প্লেস আসার দরকার নেই, সে দেখবে হচ্ছে থাইল্যান্ডের ওভারঅল কি জিনিস, এবং তারাই আসলে হচ্ছে ট্রেনিং এ যে এই কাজটাই করে। এবং এরকম আসলে যদি উদাহরণ দিতে যে আসলে মানে খুব মজার মজার উদাহরণ আছে, তাহলে এটা আসলে মানে শেষ হয়ে যাবে। মানে আমরা আসলে ভিকটিম, তো মানে আমরা আসলে ফেস করি কিভাবে দেখতে হয়। আমি দুর্নীতি বা ঘুষের কথা আসলে বলতেছি না, এটা বিজনেস সিক্রেট। একটা জিনিস হচ্ছে যে দুনিয়ার অনেক দেশে, বেশিরভাগ দেশেই ব্যুরোক্রেসি কাজ করতে চায় না। যেমন খোদ ব্রিটেনে একটা সিরিজ ছিল, টিভি সিরিজ, বিবিসি সিরিজ 40 বছর আগে, কল্ড ইয়েস মিনিস্টার, ইয়েস প্রাইম মিনিস্টার। তো সেখানে ইয়ে হতো যে এরকম যে মানে মিনিস্টার বা প্রাইম মিনিস্টার তারা কোনো কাজ করতে চায়, কোনো রিফর্ম আইডিয়া নিয়ে আসে কিছু করতে চায়, আর সেক্রেটারি যে সে তার কাজ হচ্ছে যে কিভাবে কোনো কাজ না করা যায়। একটা খুব ফেমাস একটা সিন আছে সেখানে ছিল যে এরকম যে হোয়াট ডাজ দ্য ব্যুরোক্রেসি ডু, দে ডু 4 থিংস, ইটস এ 4-point প্ল্যান, 4-point স্ট্র্যাটেজি। পয়েন্ট 1 হচ্ছে যে কোনো প্রবলেমে বলবে যে না আসলে এখানে কোনো প্রবলেম নাই, কিছু there is nothing is going to happen, there is nothing to do, কোনো সমস্যা হবে না। তারপরে কিছু একটা ঘটে, তখন বলবে যে এরকম যে ওকে there is a problem, something is happening, but we cannot do anything, public service cannot do anything, bureaucracy cannot do anything. তারপরে স্টেজ 3 হবে যে ওকে there is probably something that can be done, but we shouldn't do anything, some other department should do it. ঠিক আছে, যে রোডস এন্ড হাইওয়েজ এর এটা সমস্যা না, এটা এলজিইডির সমস্যা, এলজিইডি বলবে যে না আমাদের সমস্যা না, এটা পিডব্লিউডির সমস্যা, এটসেট্রা। তারপরে যখন ঘটনা ঘটে যাবে তারপরে বলবে যে আসলে একটা রিভিউ করে, একটা কমিটি করে একটা ইনভেস্টিগেট করে বলবে যে ইয়েস আসলে সামথিং শুড হ্যাভ বিন ডান, ইট ইজ টু লেট নাও, ভেরি আনফরচুনেট। সো খোদ ব্রিটেনেই এরকম হতো, সেই জন্যই কমেডি, তাই না? কিন্তু অন্য দেশে কিন্তু এগুলি তারপরেও চেষ্টা করা হয়, সলভ করার জন্য চেষ্টা করা হয়, পাবলিক সার্ভিস রিফর্ম করার জন্য হয়। আমেরিকাতে এখন ডোনাল্ড ট্রাম্প আসার পরে ইলন মাস্ককে ইয়ে করা হয়েছে যে তারা ইয়ে করবে। সাম অফ দিস থিংস আর সাকসেসফুল, আদার্স আর নট।
বাংলাদেশে এখন এই শ্রাবণ বিপ্লবের পরে মুহিত চৌধুরী সাহেবকে দিয়ে যে কমিশনটা করা হয়েছে, তাদের উদ্দেশ্যে কি আমরা কিছু বলতে পারি? আমরা এতক্ষণ যেগুলি বললাম, লেট মি জাস্ট নোট আ ফিউ থিংস যেগুলি আমরা আলোচনা করলাম, সেখান থেকে আমরা কিছু করতে পারি কিনা, যে প্র্যাকটিক্যাল সলিউশনস। সো একটা আমরা আলোচনা করলাম হচ্ছে যে সাপ্লাই অফ গ্রাজুয়েটস হ্যাভ গন আপ ম্যাসিভ, ঠিক আছে? সো সেই জন্য চাকরির বাজারের চাকরির বাজারে তো একটা চাকরির সাপ্লাই আর একটা হচ্ছে গ্রাজুয়েটের সাপ্লাই, মানে জব ডিমান্ড এন্ড জব সাপ্লাই দুই থেকেই আসে। প্রাইভেট সেক্টর জব করার জন্য, তৈরি করার জন্য, সেটা তো ইকোনমি গ্রো করতে হবে, এন্টারপ্রেনিউরস হতে হবে, সেটা তো একটা আছে, দ্যাট ইজ এ সেপারেট সাইড অফ থিংস। কিন্তু এই যে নতুন যে গ্রাজুয়েটরা আসছে, আমাদের তাদের স্কিল সেটটা কতখানি আসলে প্র্যাকটিক্যাল স্কিল সেট? পাবলিক সার্ভিসের যেসব হচ্ছে, আসিফ যেটা বললেন সেটা হলো যে এদেরকে তো আসলে সেরকম কোনো পরীক্ষা দিতে হয় না। ওই বিসিএস পরীক্ষার যেটা একটা সেট কোয়েশ্চেন গুলি আপনি শিখলেন, উত্তর দিলেন, চাকরি পেয়ে গেলেন, সেরকম। সো ইজ দ্যাট সামথিং যেটা আমরা চিন্তা করতে পারি যে পাবলিক সেক্টরে থেকে আর কি চাকরি নেওয়ার জন্য? সব চাকরির জন্য সব স্কিলের দরকার নেই, কিন্তু একটা পরীক্ষা দিয়ে সব চাকরি পাওয়া, ইজ দিস সামথিং যেটা রিফর্ম করা প্র্যাকটিক্যাল বাংলাদেশে? কোয়েশ্চেন একটা। চাকরি পাওয়ার পরে স্কিলস আপগ্রেডের কোনো দরকার, কেউ ইনসেন্টিভ নাই। আসিফ, সুবেল, আপনার দুজনের কথা থেকেই সেটা হচ্ছে আর কি, যে আমি চাকরি পেয়ে গেলাম, আমার কোনো কাজ না করলে পরেও, নতুন কিছু না শিখলেও, ইমেল না দেখলেও চলে যায়, যেহেতু আপনাকে আমি বলতেছি যে আপনি প্রিন্ট আউট নিয়ে আসবেন। সো হাউ ক্যান উই ট্যাকল দ্যাট? সেখান থেকে একটা আইডিয়া আপনাদের কথা থেকে আসছে, সেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টর থেকে, সো প্রাইভেট সেক্টর এন্ড পাবলিক সেক্টর আর ভেরি ডিফারেন্ট থিংস দুনিয়ার সব জায়গায়, শিওর। হ্যাঁ, প্রফিট মোটিভ ভার্সেস নন প্রফিট মোটিভ। কিন্তু কিছু জিনিস যেমন এইচআর, আইটি, দিজ আর কমন অ্যাক্রস বোথ পাবলিক সেক্টর অ্যান্ড প্রাইভেট সেক্টর, তাই না? সো তাহলে পরে কি ওই হিউম্যান রিসোর্সেস, ইনফরমেশন টেকনোলজি, এই জিনিসগুলি প্রাইভেট সেক্টর স্কিলস, প্রাইভেট সেক্টর এক্সপিরিয়েন্সেস পাবলিক সার্ভিসে ট্রান্সফার করা কিভাবে করা যেতে পারে? দ্যাটস আ লাইন অফ কোয়েশ্চেন। কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, কলোনিয়াল লেগেসি, কমান্ড টাইপের জিনিস, যেটা আর কি, যেটা প্রাইস কন্ট্রোল থেকে বা যে কোনো কিছু থেকেই কমান্ড করার জন্য যেটা এবং এটার সাথে লিঙ্কড হচ্ছে ওই সোশ্যাল ক্যাশে, যে সরকারি চাকরি করলে পরে একটা সম্মান, মানে সম্মান যেটা, সেটা ইন্ডিভিজুয়াল রেসপেক্ট থেকে বলতে পারেন, অথবা সোশ্যাল, মানে সোশ্যাল ভ্যালুজ, যেভাবেই আপনি বলতে পারেন আর কি, সেটা আসে। সো দ্যাট ইজ একটা অ্যাঙ্গেল আর কি। সো বেশ বেশ কিছু কিন্তু অ্যাঙ্গেল আসে, রাইট? সাম অফ দিস থিংস আমরা গভর্নমেন্টকে এখন সাজেস্ট করতে পারি, সাম অফ দিস থিংস হয়তো এই গভর্নমেন্ট করতে পারবে না, বাট ফিউচার গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট কি করতে পারবে কিনা। এইটার সাথে আমি আরেকটা জিনিস এটা যোগ করবো, সেটা হচ্ছে গত 15 বছরের পলিটিসাইজেশন। কারণ এই অন্য ফ্যাক্টর যেগুলি ছিল, সেগুলি তো আগের সরকারের সময়ও ছিল, বিএনপির আমলে বা তার আগে সামরিক শাসনের সময়, গোয়িং অল দ্য ওয়ে ব্যাক টু সিএসপিস, ব্রিটিশ আমল থেকেও ছিল। কিন্তু গত 10 বছরের, 15 বছরের যে পলিটিসাইজেশন, এত পলিটিসাইজেশন তো আগে ছিল না। তো এই প্রবলেমগুলি যেগুলি বললেন, যেগুলি আমরা আইডেন্টিফাই করলাম, প্লাস পলিটিসাইজেশন, আমরা আমরা কিছু কি, হোয়াট উড ইউ সাজেস্ট, নোয়িং দ্যাট যে কোনো সিলভার বুলেট সলিউশন তো আমাদের মধ্যে নাই, দিস আর অল গোইং টু বি আ লং টার্ম থিংস। আচ্ছা, আমি প্রথমে হচ্ছে আপনার এইচআর নিয়ে যে কোশ্চেনটা করলেন, তো আমি এটা দিয়ে একটু শুরু করি। কারণ আমাদের হচ্ছে ধরেন সরকারি চাকরি বা প্রশাসন, এটার প্রথম যে সমস্যাটা শুরু হয় সেটা আসলে পরীক্ষা থেকে শুরু হয়। আসিফ অ্যাড্রেস করছে, আমাদের মুখস্থ করে আসতে হবে। বিসিএস এর জন্য হচ্ছে বাংলা, ইংলিশ যা আছে আমি বই মুখস্থ করব। আমার নিজের এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি ঢাকা ভার্সিটিতে যখন হচ্ছে আমি আইবিএতে ডক্টরেট করতে যেতাম, তখন আমার লাইব্রেরি অ্যাক্সেস ছিল। তো লাইব্রেরিতে যে আমি দেখলাম যে আরে অনেক ছেলেপেলে পড়তেছে, খুব ভালো, তো ছেলেপেলে এত স্টুডিয়াস, সবার টেবিলে হচ্ছে বিসিএস গাইড, কেউ হচ্ছে লাইব্রেরি ওয়ার্ক করতেছে না, সবাই বিসিএস করতে আসছে। এটাই চলতেছে আমাদের দেশে। তো এখন এই মুখস্থ বিদ্যা দিয়ে যারা আসতেছে, তারা কতটুকু কি সার্ভ করবে? তারা তো এখানে এসে মুখস্থর কাজই করতে যাবে। তো অ্যাকচুয়ালি এখানে আমাদের পরীক্ষা সিস্টেমটা চেঞ্জ করতে হবে। যেহেতু পিএসসি আছে, তাদের কাজ সেটা হচ্ছে পিএসসি, এই যে আমাদের যে সংস্কার কমিশনটা হয়েছে, একটা সংস্কার কমিশনে হচ্ছে প্রথমে যারা নেওয়া হয়েছিল সব অ্যাডমিন ক্যাডার থেকে নেওয়া হয়েছিল,
যেটার ভিতরে হচ্ছে কোনো প্রাইভেট সেক্টরে কেউ নাই, একজন শুধু হচ্ছে স্টুডেন্ট আছে, একজন হচ্ছে আপনার অন্য ইউনিট থেকে ভার্সিটি থেকে একজন ছিলেন। পরে অনেক প্রতিবাদ করার ফলে আরও 3 জনকে নেওয়া হয়েছে যারা বিভিন্ন ক্যাডার থেকে আসছে। এখন আপনি ধরেন যে সমস্যার মধ্যে আছে তাকে দিয়ে যদি আপনি সমস্যার সমাধান করতে যান, তাহলে তো হচ্ছে সমস্যার সমাধান আসবে না, কারণ সে তো এই সিস্টেমে হ্যাবিচুয়েটেড, সে তো জানে না যে বাইরে কি হচ্ছে। আপনার এইচআর পলিসি কি, আমি হচ্ছে একজনকে হচ্ছে কাজ দিচ্ছি, সে কাজ কেমন করতেছে সেটার আমার হচ্ছে কমপ্লিট রিপোর্ট থাকবে, এভরিথিংস হচ্ছে কেপিএ বেসড হতে হবে। কেপিএ যদি ফিল আপ না করতে পারে তার হচ্ছে ডিমোশন হবে, তার ইনক্রিমেন্ট হবে না, সে 4বার বা 5বার যদি কেপিএ ফিল করতে না পারে তার চাকরি চলে যাবে। এখানে তো কোনো কেপিএ বেসড কোনো এসিআর হয় না, এবং আমি জানতাম না যে এসিআরটা হচ্ছে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট বলে, যার এসিআর দেওয়া হচ্ছে সেও জানে না, মানে এটা কোনোভাবে হওয়া সম্ভব না। তো এখানে যে এইচআর আছে তাদের অ্যাকচুয়ালি কাজ কতটুকু সেটা হচ্ছে একটা বড় কোশ্চেন, কারণ এইচআর এর কাজ হচ্ছে আপনার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করা, এখানে কোনো ডেভেলপমেন্টের কাজই নাই। তারা হচ্ছে রিক্রুটিং করতেছে, যারপর অফার লেটার দিচ্ছে, এবং অফার লেটার দেওয়ার পর তারা চুপ করে বসে থাকতেছে, তাদের কাজ শেষ। হয়তো ট্রেনিং আসতে সেই ট্রেনিং এর জন্য হচ্ছে তারা কিছু দিচ্ছে। এবং হ্যাঁ, গভর্নমেন্টে এখন হচ্ছে আপনার ট্রেনিং নিতে গেলে অনেক বড় সুবিধা আছে, 100 ইউরো করে দেওয়া হয়, এটা বাড়তেও পারে, 200 ইউরো হয়ে যেতে পারে এতদিনে। সো একদিনের জন্য যদি এত টাকা পাওয়া যায় এটা হিউজ, সবাই কামড়াকামড়ি করে যাবে, কিন্তু আলটিমেটলি কি শিখতেছে কি দেখতেছে সেটা কারোর দেখা থাকে না। এবং আলটিমেটলি যে রিপোর্টগুলো দেওয়া হয়, তার ট্রেনিং থেকে আসার পর একটা রিপোর্ট নেওয়া হয়, সেই রিপোর্টগুলো আসলে খুব কাজের কিছু থাকে না, এই কমন একটা ফরম্যাটে সবাই দিতে থাকে। তো এবং এটা গেল আপনার এইচআর পার্ট। আপনার আইটিতে, আপনি যখন আইটির কথা বললেন, বাংলাদেশের হচ্ছে সবগুলা ইউনিটের মধ্যে আইটি আছে, এবং বিশ্বাস করেন আমি জাস্ট কিছুদিন আগে জানলাম বাংলাদেশে প্রায় 2000-এর উপর আইটি প্রফেশনাল আছে যারা এক পজিশনে আছে, এবং তাদেরকে নেওয়া হয়েছিল প্রোগ্রামিং করানো হবে, তারপর হচ্ছে অনেক কিছু বড় স্বপ্ন দেখে নিয়ে আসা হয়েছিল, এবং আলটিমেটলি তাদেরকে দিয়ে করানো হচ্ছে কি ভেন্ডর সিলেকশন। আমার যদি প্রোগ্রামার হিসেবে নেওয়া হয়েছে, তাদেরকে আমি কাজ না দিয়ে আমি হচ্ছে সে ভেন্ডর দিয়ে যদি হতেছে আমি ওই জিনিসগুলা আইটির কাজগুলো করানো হয়, তাহলে আমার এই যে 2000 লোককে নেওয়া হয়েছে কিসের জন্য? এবং সারপ্রাইজিংলি এই 2000 লোক হচ্ছে আপনার তারা কোনো প্রমোশন পাচ্ছে না, তারা এক পজিশনে রয়ে যাচ্ছে, সরকারি চাকরি করতেছে, এবং পরে হচ্ছে আপনার বাইরের লোক দিয়ে সব কাজ করানো হচ্ছে। ইনফ্যাক্ট মানে এত যত মানে এখন পর্যন্ত যে ডিজিটাল বলেন, স্মার্ট বলেন, এই আইটির লোকদের হচ্ছে ইমপ্লিকেশনটা কোথায়? কোশ্চেন নাই। আমার এইচআর এরও ফাংশন করতেছে না, আইটিও ফাংশন করতেছে না। এখন আরেকটা পয়েন্ট হচ্ছে অ্যাডমিন। আমাদের হচ্ছে অ্যাডমিন হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যেমন স্বাস্থ্যতে বলেন একটা অ্যাডমিন খাত আছে, তারপর ব্যাংকে হচ্ছে অ্যাডমিন খাত আছে, সব জায়গায় অ্যাডমিন আছে। তাহলে আমার আলাদা করে অ্যাডমিন ক্যাডারের কি দরকার? আমার সব জায়গার ভিতরে তো এটা চলে আসছে। আমাদের অ্যাডমিন ক্যাডারকে দিয়ে হচ্ছে আপনার আমলাতন্ত্র ক্রিয়েট করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন জায়গায় হচ্ছে পোস্টেড করে তাদেরকে এম্পাওয়ার করা হচ্ছে, বাট যারা হচ্ছে সেই সাবজেক্টে স্পেশালাইজ তাদেরকে কাজ করাতে দেওয়া হচ্ছে না। এবং এই আমলাতন্ত্র বেসিক্যালি ফেসিজমকে ক্রিয়েট করছে। আপনার একটা ইন্টারেস্টিং থিংস যেটা হচ্ছে আমি দেখলাম, অতিরিক্ত সচিব পদে আমার পোস্ট আছে হচ্ছে আপনার 300-400টার মতন, সেখানে হচ্ছে আমার লোক নেওয়া হয়েছে, সরি 300টার নিচে, সেখানে আমার হচ্ছে অতিরিক্ত সচিব বর্তমানে আছে 466 জন। আর হচ্ছে আপনার যুগ্ম সচিবের হচ্ছে 500টার মতন সিট, সেটা চলে গেছে হচ্ছে আপনার 860 প্লাস সামথিং। সো আমার পজিশন আছে এতগুলা, আমার যদি তার থেকে বেশি পেট মোটা করা হয়, আমার এইচআর কই? আমার অ্যাডমিন কেন এতগুলা লাগতেছে? কোশ্চেন কই? আমাদের অ্যাডমিনকে দিয়ে আমি ম্যাজিস্ট্রেসি করাচ্ছি, এটা কি হইতেছে সাংবিধানিকভাবে বৈধ? তারা নিয়ে যে হইতেছে দেখে বলতেছে যে আপনি কেন বেশি টাকা রাখতেছেন। এখন হচ্ছে এখানে আপনাকে একটা মজার এক্সাম্পল দিই। আমাদের হচ্ছে একটা কমিটি আছে হচ্ছে যারা বাণিজ্য থেকে হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কমোডিটি মনিটরিং করা হয়। তারা কমোডিটি মনিটরিং করতেছে, তারা ঘরে বসে মনিটরিং করতেছে একটা জিনিসের এত দাম হওয়ার কথা, এবং সেই ভিত্তিতে হচ্ছে গিয়ে আপনার ম্যাজিস্ট্রেসে চলতেছে। দিস আর মানে কমপ্লিটলি ইলিগাল, কারণ আপনার বাজার পরিস্থিতি তো হচ্ছে আপনি ঘরে বসে মনিটরিং করতে পারবেন না। একজন হচ্ছে আপনার 5000 টাকা দিয়ে হচ্ছে ট্রান্সপোর্ট করতেছে, একজন 20,000 টাকা দিয়ে ট্রান্সপোর্ট করতেছে, কখনো তো সেম দাম হবে না। তো এইভাবে হচ্ছে আপনার অ্যাডমিন ক্যাডার বলেন, এইচআর বলেন, তারপর হচ্ছে আপনার আইটি বলেন, প্রত্যেকটা এভরিথিং অ্যাকচুয়ালি ডিসফাংশনিং। এবং আপনি যতদিন হচ্ছে এই 26টা ক্যাডারের মধ্যে যে অ্যাডমিন ক্যাডার, যেটা হচ্ছে সবার মধ্যে আসলে মানে একীভূত হয়ে যাওয়া উচিত, সেই অ্যাডমিন ক্যাডারকে দিয়ে আপনি পুরা রাষ্ট্রযন্ত্র চালাচ্ছেন,
এবং তারা হচ্ছে অন্যদেরকে সারপ্রাইজ করে রাখতেছে, তাহলে আপনার বাকি ফাংশনগুলো আসলে হচ্ছে ডিসফাংশন হয়ে যাবে, কারণ তারা হচ্ছে আপনার ডিপ্রাইভড। আপনার মানে যুগ্ম সচিবে হচ্ছে আপনার পরীক্ষা হয় যখন হচ্ছে আপনার অ্যাডমিন ক্যাডারে যাবে, 75% যাবে হচ্ছে অ্যাডমিন ক্যাডার থেকে, বাকি 25% যাবে আদার ক্যাডার থেকে। যে কোটা নিয়ে এত কথা হলো, এখানে কিন্তু একটা ভিতরে কোটা রয়ে গেছে, কেউ মানুষ খেয়াল করতেছে না। তো এইভাবে হচ্ছে আপনার পুরো সিস্টেমটাকে আসলে আটকে রাখা হয়েছে। এবং আর যদি ধরেন আপনার আসলে শুরু করতে হবে এটা প্রথম থেকে। আমার সত্যি কথা বলি, এই জেনারেশনের ছেলেদের মধ্যে আমি দুই রকমের গ্রেড দেখি ইন্টারভিউ নিলে, যে যেটা দেখি, এক টাইপ হচ্ছে সুপার, তাদেরকে দিয়ে আপনি হচ্ছেন মানে যে কোনো কাজ হচ্ছে খুব কুইক করে ফেলতে পারবেন। তারা হচ্ছে ধরেন মানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের থেকে অনেক অ্যাডভান্স টেকনোলজিক্যালি, দে আর ভেরি সুপার অ্যাডভান্স, এবং তারা দে আর ওয়েল মেশিন। সো বাট আরেকটা গ্রুপ আছে, তারা হচ্ছে আপনার অনেক পিছিয়ে গেছে। কারণ হচ্ছে কি, যে এতগুলা যে আপনার গণহারে পাস হয়েছে, গণহারে মানে গণহারে A+ দেওয়া হয়েছে, গণহারে হচ্ছে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় বলেন, এখানে হচ্ছে আপনার কিছুদিন আগে তো দেখছেনই যে তিতুমির কলেজে ফ্যাকাল্টি মানে উচ্চারণও করতে পারতেছে না তারা। তারা এইভাবে হচ্ছে আপনার একটা গ্র্যাজুয়েট বের করতেছে, যাদেরকে আমরা ইন্টারভিউ নিতে পারতেছি না, এবং এদের ভিতর থেকে সারপ্রাইজিংলি সরকারি চাকরি করতেছে। হয়তো ফার্স্ট ক্লাসে বা সেকেন্ড ক্লাসে এত করতেছে। তো এইভাবে যদি হচ্ছে আমি রিক্রুটিং প্রসেসটা ভুল করি, সবই যদি আমার ভুল থাকে, তাহলে এটা কিভাবে চলবে? ভেরি ডিপ্রেসিং। আসিফ। থ্যাংক ইউ জ্যোতি ভাই। আমি কিছু অপটিমিস্টিক কথাবার্তা বলি, ঠিক আছে? তো যেহেতু আমাদের জনপ্রশাসন সংস্কারে যেটা আমরা অলরেডি বললাম, একটা জিনিস আসলে মিসিং। আমরা জনপ্রশাসনটাকে এখনো প্রশাসন হিসেবে দেখতেছি, আমরা এটাকে একটা পাবলিক সেক্টর হিউম্যান রিসোর্স হিসেবে দেখতেছি না। এক্ষেত্রে আপনি এলিমেন্টারি যেই কাজটা করলে একটা গুড মেসেজ যাবে, আমাদের যেটা জনপ্রশাসন মন্ত্রণালয় বলা হয়, আমরা ইজিলি এটাকে HR মন্ত্রণালয় হিসেবে, HRD মিনিস্ট্রি হিসেবে চিন্তা করা শুরু করতে পারি। যখন আমরা এটাকে একটা HRD মিনিস্ট্রি হিসেবে চিন্তা করা শুরু করব, তখনই আমাদের একটা HR প্রসেস, HR ম্যানেজমেন্ট প্রসেস, HR ডেভেলপমেন্ট প্রসেসের চিন্তা ভাবনাটা শুরু হয়ে যাবে। এটা কিন্তু এই গভর্নমেন্টও করতে পারে চাইলে, এইটা নেক্সট গভর্নমেন্টও চাইলে করতে পারে, এর খুব বড় কোনো সমস্যা না। ফলে আপনি একদম শর্টলি আমি যেটা করতে পারি, এইটা করলেই কিন্তু আমার একটা বড় চেঞ্জ শুরু হয়ে যায়। আরেকটা বড় কাজ আমাদের করে ফেলা উচিত, যেটা এই গভর্নমেন্ট হয়তো পারবে না, কিন্তু ওনারা শুরু করে গেলে বা ওনারা পুশ করে গেলে পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট করতে বাধ্য। আপনি লক্ষ্য করে দেখেন, আমি সব পাবলিক সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম যদি বাদও দিই, BCS এর পুরো অ্যারেঞ্জমেন্টটা করতে গভর্নমেন্টের কিন্তু প্রচুর রিসোর্স ডিপ্লয় করতে হয়। আপনি খুব ভালো করে জানেন যে এখন কিন্তু পুরো পৃথিবীব্যাপী এই যে এখন যে BCS এর প্রিলিমিনারি এক্সামটা হয়, এই ধরনের পরীক্ষা কিন্তু পৃথিবীব্যাপী সবাই অনলাইনে নেয়। এগুলা কিন্তু কেউ পেন অ্যান্ড পেপারে নেয় না। আপনি বাংলাদেশে অলরেডি ব্র্যাক ব্যাংকই সেটা শুরু করেছে, ওরা কিন্তু ওদের প্রিলিমিনারি এক্সামটা পুরোপুরি ধরেন অনলাইনে বসবে, অনলাইনেই দিয়ে দিবে, মানে সে লগ ইন করে দিয়ে দিবে। তো গভর্নমেন্ট এত বড় একটা মেশিনারি, গভর্নমেন্টের পক্ষে এরকম একটা ক্রেডিবল সিস্টেমটা তৈরি করা কোনো সমস্যা না। সো যখন ওরকম একটা যে প্রিলিমিনারি এক্সামের জাস্ট প্রসিডিউরটা চেঞ্জ করে ফেলবে, ওখানে কিন্তু আপনার যে গ্র্যাজুয়েটটা পরীক্ষা দিতে আসবে, আপনি ডিফারেন্ট মাইন্ডসেটে একটা গ্র্যাজুয়েট পাওয়ার একটা এলিমেন্টারি অ্যাভিনিউ পেয়ে যাবেন। সেকেন্ডলি, আপনার রিক্রুটমেন্ট প্রসেসে এই যে কারেন্ট এক্সাম সিস্টেমটার বদলে আপনার ক্রাইটেরিয়াটা হবে যে স্কিল অ্যাসেসমেন্ট বেসড কোয়েশ্চেন। আপনি সেখানে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাসেস করবেন, টিম ম্যানেজমেন্ট কীভাবে সেটা অ্যাসেস করবেন, নেগোসিয়েশন কিভাবে করবে অ্যাসেস করবেন। ল্যাঙ্গুয়েজ টেস্টিং এর জন্য রবীন্দ্রনাথের নোবেল পাওয়ার তারিখের চেয়ে বা শেলির কবিতার বইয়ের চেয়ে ল্যাঙ্গুয়েজ টেস্টিং এর অনেক উপায় আছে, যেটা গ্লোবালি অ্যাক্রিডিটেড। তো এবং আমরা এখন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যেই যেই টেকনোলজি বা যেই যেই টেকনিক্সগুলো আমাদের আসলে রেগুলারলি জবে লাগে, এগুলো আমাদের রিক্রুটমেন্ট অ্যাসেসমেন্টে নিয়ে আসতে হবে। আমাদেরকে ওই প্রথাগত মুখস্থ ভিত্তা দূর করে কেস বেসড আমাদেরকে রিক্রুটমেন্ট প্রসেসে কেস দিতে হবে। যেহেতু এখনো গভর্নমেন্ট একটা জেনেরিক পরীক্ষা নেবেন বলে ঠিক করেছেন, ওনাদের পক্ষে হয়তো এখনো BCS এর সব ক্যাডারের জন্য আলাদা আলাদা নেওয়া কঠিন হতে পারে, তাইলে ওনারা কেস বেস নেক, একটা প্রবলেম দিয়ে দিবে, ওই প্রবলেমটা সলভ করবে। কারণ একটা ছেলে যদি একটা ডিপ্লোম্যাটিক প্রবলেম এলিমেন্টারি লেভেলে অ্যাসেস করতে পারে, ওই চিন্তা ভাবনাটা নিয়ে সে পুলিশিংয়েও কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা এই দুইটা দিকেই আসলে চেঞ্জ করতে হবে, এটা হবে আমার 2 নাম্বার সাজেশন। 3 নাম্বার সাজেশন হচ্ছে আমাদের যেগুলো কি সার্ভিস আছে, পুলিশ, আমি এলিমেন্টারি পুলিশ, হেলথ এবং এডুকেশন, আমাদের এগুলো কিন্তু খুবই কি 3টা জায়গা, এবং আমরা এই 3টা জায়গাকে এখনো আনফর্চুনেটলি কিছুই করতে পারিনি। এবং পুলিশ যে আজকে এরকম একটা বাহিনীতে পরিণত হয়েছে, এটা কিন্তু পুলিশদের দোষ না। পুলিশ আসলে ভঙ্গুর হয়েছিল স্ট্রাকচারালি, কখনোই পুলিশ কলোনিয়ালি ছিল, যখন শোষক টাইরেন্ট হয়ে উঠছে, সে জাস্ট তাকে মাস্তান বানিয়ে দিছে, এখানে তার কিছু করার নাই।
সো পুলিশের জন্য আমার আসলে পুলিশকে মিনিস্ট্রির আন্ডারে না রেখে পুলিশের জন্য অলওয়েজ একটা পার্মানেন্ট কমিশন রাখতে হবে। পুলিশের অপারেশনাল ম্যানেজমেন্ট হবে ওই কমিশন থেকে। কমিশনে আপনার মানবাধিকার স্পেশালিস্ট থাকবেন, পলিসি স্পেশালিস্ট থাকবেন, সমাজবিধি ওনারা থাকবেন গভর্নেন্সে, আর ওই অপারেশনাল ম্যানেজমেন্টে থাকবে সব পুলিশের লোক। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে পলিসি মেকিং স্ট্র্যাটেজি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার পোস্টিং, পদায়ন এগুলাতে হাত দিবে না। ঠিক এইরকম হেলথের জন্য একটা কমিশন থাকবে, এডুকেশনের জন্য একটা কমিশন থাকবে। ফলে ওই ক্যাডারগুলো নিজের সার্ভিসকে আরো বেশি ওন করবেন। এই যে অন্য ক্যাডারের মানুষদের এখানে ঢুকে যাও, ফলে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এডুকেশন মিনিস্ট্রি, হেলথ মিনিস্ট্রি ওদের সাইজ হয়ে যাবে ছোট, ওদের কাজ করার খুব বেশি প্রয়োজন নাই। এই সংশ্লিষ্ট কমিশনগুলো এইগুলাকে নিয়ে কাজ করবে। আমরা যদি আপাতত এই তিনটা সার্ভিস নিয়ে এই কাজটুকু করতে পারি, আমাদের একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে। এখানে আমাদের অলরেডি একটা উদাহরণই আছে, আমাদের এনবিআর কিন্তু অনেকটা অটোনোমাস বডির মতোই কাজ করে। এনবিআর এর নিজস্ব পোস্টিং পদায়নে কিন্তু ইন্টারনাল রিসোর্স ডিভিশনের খুব বেশি রোল থাকে না। তাহলে আমরা পুলিশ, হেলথ এবং এডুকেশন এটা ইজিলি রেপ্লিকেট করতে পারি। আমরা 3 নম্বরে যদি দেখি, একটা বড় জিনিস যেটা আমাদের লাস্ট গভর্নমেন্ট মানে ভয়ঙ্করভাবে করেছে, কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্টকে একটা ন্যাস্টি জায়গায় নিয়ে যাওয়া। এবং এটা কিন্তু পুরো পাবলিক সেক্টরের কালচার বলেন, আপগ্রেডেশন বলেন, মানে আমরা অ্যাডমিন ক্যাডারকে অনেক সময় দায়ী করি বা মেইন ভিলেনশিপ, কিন্তু মজার ব্যাপার হচ্ছে অ্যাডমিন ক্যাডারের 90% মানুষ আবার ওই ক্যাডারের ভেতরে সাপ্রেসড, মানে ওখানেও একটা বড় ধরনের ডিসক্রিমিনেশন আছে। এবং পাবলিক সেক্টরের কোনো অফিসিয়ালকে আপনি আর কন্ট্রাকচুয়ালি রাখতে পারবেন না, তার রেগুলার সার্ভিস শেষ, তাকে আপনি বিদায় করে দিবেন। যদি স্পেশালাইজ কোনো স্কিল লাগে আপনি প্রাইভেট সেক্টর থেকে নিয়ে আসেন। আপনার যদি এটা পাবলিক সেক্টরকে রাখতে হয়, তার মানে আপনি আসলে সাকসেসর তৈরি করেন নাই, সেটা আপনার সিস্টেমের প্রবলেম। মানে একজন সচিবকে যদি রিটায়ারমেন্টে পরে রাখতে হয়, তার মানে অতিরিক্ত সচিব আসলে প্রস্তুত না। আপনি সিস্টেম ঠিক করেন। সিস্টেম ঠিক না করে একটা সচিবকে তো কন্ট্রাকচুয়াল হিসেবে রাখতে গেলে সে আসলে শোষকের পক্ষে কাজ করবে, সে সার্ভিসের পক্ষে কাজ করবে না। এই জায়গাটা আমাদেরকে রিজিড হইতে হবে। কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট স্ট্রিক্টলি ফরবিডেন ফর দ্য পাবলিক সেক্টর অফিসিয়াল। ওনারা অন্য কোনোখানে কাজ করবেন, এখানে আনলে প্রাইভেট সেক্টর আনেন। আমাদের নেক্সট আসতে হবে যেটা আমাদের কিছু কি জায়গা আছে, যেমন ইলেকশন কমিশন, দুর্নীতি দমন কমিশন, আমাদের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, ডিজি হেলথ, এইসব জায়গাতে অ্যাডমিন ক্যাডার থেকে ডেপুটেশন দেওয়া যাবে না। আপনি ইলেকশন কমিশনে ওদের অফিসিয়ালদেরকে দিয়ে চালাবেন। আপনি যখন এখানে বাইরের থেকে আসলে আনবেন, ওনারা তো আলটিমেটলি কারণ ইলেকশন কমিশন হচ্ছে বাই নেচার একটা অটোনোমাস স্ট্যাটিউটরি বডি, ওনার কিন্তু গভর্নমেন্টের থেকে আলাদা হয়ে কাজ করার কথা। আপনি যদি সেখানে আসলে অ্যাডমিন ক্যাডার থেকে, অ্যাডমিন ক্যাডার মানে তো সর্ট অফ গভর্নমেন্টের প্রতিনিধি, তাকেই যদি দিয়ে দেন, ইলেকশন কমিশনের পক্ষে তো ইন প্রিন্সিপাল ইন্ডিপেন্ডেন্ট হওয়া সম্ভব না। সুতরাং ইলেকশন কমিশনের অফিসিয়ালদেরকে আপনার কেপেবল করতে হবে, তাদেরকে স্কিল করতে হবে, ওনারাই কারণ ইলেকশন কমিশনের সচিব কিন্তু অলওয়েজ অ্যাডমিন ক্যাডার থেকে আসেন। এই জিনিসটা করলে আপনি কখনোই, এবং এই ধরনের যে অ্যান্টি করাপশন কমিশন, এখন অ্যাডমিন ক্যাডারের মানুষ যদি অ্যান্টি করাপশন কমিশন চেয়ারম্যান হয়, অ্যান্টি করাপশনের ওনাদের করাপশন ইনভেস্টিগেশনটা কে করবেন? বা পুলিশ থেকে যদি যান, বাংলাদেশ ব্যাংক থেকে যদি ওখানে ডেপুটেশন, তাদের ওনাদেরকে আপনার কেপেবল করতে, ওনাদেরকে স্কিল ট্রেনিং করতে হবে। এই ধরনের কমিশনগুলোকে তাদের লোক দিয়ে চালাইতে হবে আমাদেরকে। তারপরে যেটা একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট, আমি এই গভর্নমেন্টে যে অল্প কিছু কাজ অসম্ভব অ্যাডমায়ার করি, তার মধ্যে একটা হচ্ছে বিডার চেয়ারম্যান হিসেবে একজন ইয়াং প্রাইভেট সেক্টর অফিসিয়াল দেওয়া। এবং ওখানে উনি একটা কনসেপ্ট চালু করার চেষ্টা করতেছেন, এটা কাজে দিবে কিনা এখনো শিওর না, বাট আপনি কনসেপ্টটা অলরেডি যদি শুনে না থাকে আমি একটু রিপিট করি। বিডার ক্ষেত্রে বিডা একটা সার্ভিস চালু করতে চাচ্ছেন, ওয়ান স্টপ সার্ভিস সলিউশন ফর দ্য ফরেন ইনভেস্টর, কিন্তু আলটিমেটলি ওনারা পান না। তার কারণ হচ্ছে যারা পাবলিক সেক্টরে কাজ করেন ওনারা তো এত ডাইনামিক্যালি ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার মতো মানে সিজন না। ফলে ওই ফরেন ইনভেস্টররা এসে ওয়ান স্টপে এসে ওনাকে বিভিন্ন মিনিস্ট্রিতে ঘুরতে হয়। তো বর্তমান বিডা চেয়ারম্যান যেটা চিন্তা করছেন, উনি ব্যাংকের থেকে কিছু রিলেশনশিপ ম্যানেজার, যারা ব্যাংকে রিলেশনশিপ ম্যানেজার হিসেবে কাজ করে, ওনাদেরকে উনি 1 বা 2 বছরের জন্য এখানে রাখবেন, এবং ওই রিলেশনশিপ ম্যানেজাররা আপনার ওয়ান স্টপ সলিউশন হিসেবে কাজ করবেন। আপনি ভালো করে জানেন ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার কিন্তু ক্লায়েন্টের জন্য এই কাজ করাই করে। ফলে ফরেন ইনভেস্টর এসে সে যদি ল্যান্ড পারমিশন না পায়, তার ল্যান্ড মিনিস্ট্রিতে যোগাযোগ করার দরকার নেই। এরকম ভাবে আমাদের বেশ কিছু জায়গাতে আমরা কিন্তু এক্সপেরিমেন্টালি এক্সপার্ট, আমরা কিছু প্রাইভেট সেক্টর অফিসিয়ালকে মিড লেভেলে এন্ট্রি দেওয়ার একটা সুযোগ চিন্তা করতে পারি। এই যে আমাদের যে মিড লেভেল থেকে, মিড লেভেলে যে কোনো প্রাইভেট সেক্টর থেকে আসে না, পাবলিক সেক্টরের কখনোই প্রাইভেট সেক্টরের এক্সপার্টিসটা নেওয়ার সুযোগই হয় না। আমি আজকে কাজ করতেছি আমার কলিগদের সাথে, কিন্তু আজকে যদি আমি 1 বা 2 বছরের জন্য প্রাইভেট সেক্টর একটা এক্সপার্ট প্রফেশনালের সাথে কাজ করি, আমি তো অনেক কিছু শিখতে পারবো, উনিও শিখতে পারবে। এই যে প্রাইভেট সেক্টরের সুবাইলের পাবলিক সেক্টর সম্পর্কে যে গ্রাজ, কারণ ও ভেতরে হয়তো আমার প্রবলেমটা জানে না, আমার কনটেক্সটে দেখে নাই, ওটা দেখলে ও এখান থেকে কিছু শিখে গিয়ে আবার প্রাইভেট সেক্টরে দিতে পারবে। এই পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর মিথস্ক্রিয়ার একটা সুযোগ কিন্তু তৈরি হবে। আমরা মিড টায়ারে বা
হায়ার মিড টায়ারে যদি আমরা এই ধরনের রিক্রুটমেন্টগুলোর কথা চিন্তা করতে পারি। আরেকটা বড় জিনিস আপনি দেখবেন, সেটা হচ্ছে এখনো পর্যন্ত রেভিনিউ কালেক্ট করে ডিস্ট্রিক্ট লেভেলে হচ্ছে ডিসি, ডেপুটি কমিশনার। আমাদের ডিসি গুলো কিন্তু অনেক কাজ করে। এখন একটা মানুষকে যদি এত কাজ দিয়ে দেওয়া হয়, ওনার পক্ষে এফিসিয়েন্ট হওয়া কখনোই সম্ভব না। আপনি যতই বলেন উনি অ্যাডমিনিস্ট্রেটিভলি এক্সপার্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞ, মানুষ তো একজন, উনি একটা মানুষ। এজন্য আপনি দেখবেন ডিসিদের সম্পর্কে এমন অনেক অভিযোগ আছে, তদন্ত করলে কিছু পাওয়া যায় না। তো এখানে আপনার রেভিনিউ কালেকশনটা, কারণ রেভিনিউ কালেকশনের জন্য আপনি আলাদা দুইটা ক্যাডার রাখছেন, আলাদা একটা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আছে, তো ডিস্ট্রিক্ট রেভিনিউ কালেকশনের জন্য আপনি আবার আলাদা ক্যাডারের কেন দায়িত্ব দিবেন, এটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে আসে না। যার কাজ তাকে দিয়ে করানোর জায়গায় গভর্নমেন্টকে যেতে হবে। তাই রেভিনিউ, ডিস্ট্রিক্ট রেভিনিউ কালেকশনটা ট্যাক্স ক্যাডার বা মানে এনবিআর এর আন্ডারে হওয়া উচিত বলে আমি মনে করি। আর আপনার একটা বড় কাজ করা উচিত ইন জেনারেল, এই যে একটা অ্যানুয়াল পারফরমেন্স রিভিউটা কনফিডেন্সিয়াল না রেখে এটা কনসালটেটিভ করে ফেলা উচিত। কারণ কনফিডেন্সিয়াল রেখে তো কোনো লাভ নাই, তাকে জানতে হবে তার প্রবলেম কি। আরেকটা কাজ করতে হবে, আমাদের পাবলিক সেক্টরে কোনো হুইসেল ব্লোয়ার প্রোটেকশন পলিসি নাই। আপনি অনলাইনের কারণে দেখতে পারবেন গত 3 বছর বা 4 বছরে পুলিশ এবং আর্মির প্রচুর কনফিডেন্সিয়াল ডকুমেন্ট কিন্তু আমাদের অ্যাক্টিভিস্টদের হাতে চলে গেছে। এটার কারণ একটাই, আমি যখন বিইং অ্যান অফিসিয়াল, আমি যখন একটা অন্যায় হইতে দেখতেছি, আমার প্রতিষ্ঠান বা আমার সিস্টেমে আমি না কাউকে জানানোর জায়গা পাইতেছি না। ফলে এই যে আমি যদি, কারণ আমি যদি যে আমি হুইসেলটা ব্লো করি, আমাকে খেয়ে দিবে। এই হুইসেল ব্লোয়ার প্রোটেকশন পলিসিটা যদি তৈরি করা হয় এবং এখানে যদি একটা কাজ শুরু হয়, একদিনে হবে না, কিন্তু আমরা যদি জিনিসটাকে শুরু করি, কনসেপ্টটা যদি আমরা প্রয়োজনীয়তার অনুভব করি, এই ডকুমেন্টগুলো কিন্তু আমাদের বাইরে যেত না। আমি কখনো একটা উদাহরণ দিই, বেনজির সাহেব যখন আইজিপি ছিলেন, ওনার এন্টায়ার পার্সোনাল ফাইল পাবলিক হয়ে গেছে। এটা অ্যাপারেন্টলি তখনকার শোষকের জন্য খুব আনন্দদায়ক, মানে ওই কনটেক্সটে মানুষের জন্য আনন্দদায়ী হইতে পারে যে একটা এরকম খারাপ লোকেরটা পেলাম, কিন্তু আপনি যদি এফিসিয়েন্সি কনটেক্সটে চিন্তা করেন, এটা খুব বিপজ্জনক। একটা আইজিপির পার্সোনাল ফাইল যদি পাবলিক হয়ে যায়, এটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা লিগেসি তৈরি করবে, যে যে কোনো সময় যে কোনো লোক তার মন চাইলে সে পাবলিক করে দিল। এইটা রোধ করার একটা বড় জায়গা হচ্ছে হুইসেল ব্লোয়ার প্রোটেকশন পলিসি তৈরি করা, এবং এখানে আসবে গ্রাইভেন্স রিড্রেসাল সিস্টেম ফর দ্য এমপ্লয়িজ। আমার যদি আমার বসের ব্যাপারে কোনো গ্রাইভেন্স হয় যেটা যৌক্তিক, আমার বস আমাকে আমার কাজের পারফরমেন্সের বাইরে অন্যভাবে অপ্রেস করতেছে, সেটা রিড্রেস করার একটা জায়গা লাগে। এবং এই দুইটা জিনিস নাই বলে আপনি দেখবেন পুরো পাবলিক সেক্টর জুড়ে অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বিভিন্ন ক্যাডার, এই অ্যাসোসিয়েশনগুলো থাকে, এবং এরা আসলে এমপ্লয়ীদের ওয়েলফেয়ার না দেখে করে কি, ওই তাদের কিছু নেতাদের পারপাস সার্ভ করে। আপনি দেখবেন এই যে শিক্ষাতে আছে, ওদের ইঞ্জিনিয়ারে আছে, তারপর ডাক্তারে আছে, সাচিব এবং ড্যাব। আমি দেখেছি ডাক্তাররা সবাই বলেছে এদের দুইজনকে, এদের দুই পার্টি দিয়ে ডাক্তারদের কোনো লাভ হয় না। তো এই প্রবলেমগুলো সলভ করা যাবে আমাদের সিম্পলি দুইটা কালচার যদি আমরা তৈরি করতে পারি, গ্রাইভেন্স রিড্রেসাল সিস্টেম আর হচ্ছে হুইসেল ব্লোয়ার প্রোটেকশন পলিসি। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদেরকে রেজাল্ট বেসড পারফরমেন্স ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। আমাদের যে এখন ইভেন অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, আপনি যদি কখনো সেটা দেখার সুযোগ হয়, সেখানে না আমি একটা বছরে কি কি রেজাল্ট দিতে পেরেছি, মানে আমার পারফরমেন্স প্যারামিটার রেজাল্ট নাই, মানে অদ্ভুতভাবে কিছু কোয়ালিটেটিভ ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেটাতে আমার বস, মানে আমার বসের ইচ্ছা অনিচ্ছার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। কিন্তু জিনিসটা যদি অবজেক্টিভিটি থাকে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কাজটা কিভাবে আমার প্রতিষ্ঠানকে বেনিফিট করতেছে, আমার সার্ভিসকে বেনিফিট করতেছে, এবং সর্বোপরি দেশকে কিভাবে বেনিফিট করতেছে। তো এই জিনিসগুলো আসলে তখনই আসবে, সুবাইল যেটা বললো যে এই জিনিসগুলা এখনো আমাদের আসে নাই কেন, কারণ আমাদের কোনো সংস্কার কমিশনে, কোনো সংস্কার এফোর্টে, কোনো সংস্কার কমিটিতে কখনোই প্রাইভেট সেক্টর এইচআর এক্সপার্ট, প্রাইভেট সেক্টর সিজন প্রফেশনাল এই বুদ্ধিগুলো দেন নাই। কারণ পাবলিক সেক্টরে এই প্রবলেমগুলা যে এক্সিস্ট করতেছে, এটা তো একটা পাবলিক সেক্টরের লোক চট করে দেখাই দিতে পারবে সেটা গ্যারান্টেড না। ফলে আমাদের এগুলো একটা রিডান্ডেন্ট সার্কেলে আমরা পড়ে যাচ্ছি। এটা বের হওয়ার জন্য আমাদের যদি কোনো সংস্কার করতে হয় নেক্সট, কারণ এই কমিটি তো সবকিছু না, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের উচিত এইচআরডি মিনিস্ট্রি যদি ওনারা করে, ওনারা অল্প সময়ের জন্য হলেও কিছু এইচআর ইন্টারন্যাশনাল এবং স্ট্যান্ডার্ডের বা লোকাল প্রচুর আছেন এইচআর এক্সপার্টকে ওনাদের অল্প সময়ের জন্য এমপ্লয় করা উচিত, যাতে এই জিনিসগুলো ওনারা গভর্নমেন্টকে গাইড করতে পারে। আপাতত আজকের জন্য আমার দিক থেকে এটুকুই। ধন্যবাদ আসিফ, ধন্যবাদ সুবাইল। আমরা কিছু জিনিস কিন্তু আইডেন্টিফাই করতে পারছি যেগুলি আসলে খুব প্র্যাকটিক্যাল থিংস, যেটা এই সরকার এবং নতুন সরকার, মানে এই সরকারের পরে যারা আসবে নির্বাচিত সরকার, তারাও করতে পারবে। যেমন পরীক্ষা। জি হ্যাঁ সুবাইল বল। আমি হচ্ছে আর 2-3টা পয়েন্ট হচ্ছে একটু অ্যাড করে দিই, অ্যাড করে আমি হচ্ছে আমার মানে সাজেশনগুলো হচ্ছে দিয়ে দিই। একটা সেটা হচ্ছে কি, আপনার যে প্রত্যেকটা আপনারা দেখেন যে ইন্ডিয়াতে হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট, গভর্নমেন্ট চাকরিকে হচ্ছে আসলে কন্ট্রাক্ট বেসিসে নিয়ে গেছে।
কন্ট্রাক্ট বেসিসে নিয়ে যাওয়াতে হচ্ছে আপনি যখন কাজ করবেন 5 বছর পর পর আপনার কন্ট্রাক্ট রিনিউ হবে, তখন অবভিয়াসলি হচ্ছে আপনি আপনার পারফরমেন্সের দিকে নজর দিবেন, যে আমার পারফরমেন্স না থাকলে তো আমার কন্ট্রাক্ট বাড়বে না। স্যালারি বাড়ায় দিচ্ছে এবং স্যালারি হচ্ছে সিটিসি কনসেপ্টে, ফলে সিটিসি কনসেপ্ট দেখলে হচ্ছে আপনার বেসিক অ্যাকচুয়ালি হচ্ছে সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আনতে হবে, সিটিসি কনসেপ্ট আনতে হবে, কন্ট্রাকচুয়াল এমপ্লয় আনতে হবে, 5 বছর পর পর যাতে পারফরমেন্স বেস রিনিউ হয়। অ্যান্ড হচ্ছে আপনার সরকারিতে আরেকটা জিনিস আছে যেটা আপনার ডেভেলপমেন্ট এজেন্সিগুলোতে আপনার প্রাইভেট এন্টারপ্রেনারশিপদের জন্য হচ্ছে আলাদা ডিপার্টমেন্ট থাকে, সরকারিতে এটা নাই। এবং 4 নাম্বার যে পয়েন্টটা থাকে, আপনি হচ্ছে ইউরোপে গেলে বা আপনি ইভেন অস্ট্রেলিয়াতেও আপনি কোনো সরকারি কাজে যখন কাজ সাপোর্ট নিচ্ছেন, অবভিয়াসলি আপনাকে পে করতে হচ্ছে সার্ভিসের জন্য। হ্যাঁ, আমি পে করব, আমি ভালো সার্ভিস পাবো। আমাদের এখানে সব হচ্ছে আমার কাছ থেকে কোনো পেমেন্টও নেওয়া হচ্ছে না, সার্ভিসও দেওয়া হচ্ছে না, আমি সার্ভিসগুলো পাচ্ছি না। ইনফ্যাক্ট অনলাইনে হচ্ছে করা হয়েছিল আপনার ভূমির জন্য হচ্ছে আপনার একটা রেজিস্ট্রেশন, হ্যাঁ ইমিউটেশন করা হয়েছে। ওইখানে যখন হচ্ছে মিউটেশনের জন্য আমি টাকা পয়সা সব অনলাইনে দিলাম, আমার ওটা হচ্ছে ক্যান্সেল করে দিল। তারপর হচ্ছে ফোন করে যখন খোঁজ নিতে হচ্ছে, তখন ফোন করে খোঁজ নিলে বলতেছে আচ্ছা ঠিক আছে আসেন, কিছু চা নাস্তার টাকা দিয়েছেন। সো এইরকম হচ্ছে আমার আসলে ফোন নাম্বারই থাকার দরকার নেই, আমার হইতেছে পুরাটাই হইতেছে ই বেস্ট করে ফেললে আমার হচ্ছে অনেক এফিসিয়েন্সি বেড়ে যায়। আসলে খুব বেশি ফাইন টিউনিং এর দরকার নেই। আমার হচ্ছে যা আমরা প্রাইভেট সেক্টরে করতেছি সেটাকে যদি আমি হচ্ছে সরকারিতে নিয়ে আসি, তাহলেই কিন্তু হচ্ছে আপনার 70% প্রবলেম সলভ হয়ে যায়। 100% আনা সম্ভব না, 70% সলভ হলে আমরা অনেক ফাস্ট। That's all good, Subail. হ্যাঁ ঠিক আছে, সরি। That is a very good point to end with, যে আসলে আমরা 100% করতে পারবো না, কিন্তু আপনি 70% বললেন, আমি বললাম যে এরকম যে আমরা যদি 30% দিয়েও শুরু করতে পারি, এবং সেটা করা হয়তো সম্ভব। কিছু জিনিস যেরকম আপনি দুজনেই যা বললেন, ফর এক্সাম্পল পরীক্ষার সিস্টেমটা চেঞ্জ করা যায়, এইচআর সিস্টেমগুলি চেঞ্জ করা যায়। এইচআর অ্যাকচুয়ালি মানে আমরা যেটাকে জনপ্রশাসন বলছি, সেই নামটাই আমরা চেঞ্জ করতে পারি, দ্যাট উইল সেন্ড আ মেসেজ। মিড টিয়ারে প্রাইভেট সেক্টর থেকে এসে যদি কাজ করার সুযোগ করা যায়, দ্যাট উইল অলসো গিভ আ লট অফ বেনিফিটস ফ্রম বোথ সাইডস। হ্যাঁ, অনেক কিছুই করা যায় যেটা ইমিডিয়েটলি 100% করবে না, কিন্তু ইমিডিয়েটলি কিছু ভিজিবল চেঞ্জ হবে, যেটা ওভার টাইম কালচারটা চেঞ্জ করবে। আজকে আমরা 1 ঘন্টার মতো কথা হয়ে গেল, আমি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। আমি শেষ করার আগে স্মরণ করছি সেই সকল শহীদদের, সকল আহত যোদ্ধাদের, যাদের আত্মত্যাগের জন্য আমরা আজকে এই কথাগুলি বলার সুযোগ পাচ্ছি। 3 মাস আগে 4 মাস আগেও এই কথাগুলি বলার কোনো সুযোগও ছিল না, কোনো এই কথাগুলি বলে কোনো কিছু মানেও হতো না, বিকজ কে শুনবে এসব কথা। আমরা যে আজকে এগুলি শুরু করতে পারছি, সেই সকল যোদ্ধাদের আত্মত্যাগের জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং নতুন বাংলাদেশের শুভযাত্রার জন্য যাতে এই কাজগুলি, এই কথাগুলি আরো বলা যায় এবং অ্যাকচুয়ালি কিছু কাজও করা যায়, সেই কথা মনে করেই আজকের জন্য শেষ করছি। ধন্যবাদ সুবাইল, ধন্যবাদ আসিফ, আসসালামু আলাইকুম সবাই।